হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। প্রথমে আমি আপনাদের কানলা ভ্রমণের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের আগেই বলেছিলাম, কানলার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির, মসজিদ এবং বিভিন্ন মহাপুরুষদের স্মৃতি বিজড়িত নানা স্থান, যা কোনোভাবেই একটি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। কানলা ভ্রমণের প্রথম পর্বে অদেখা দর্শনীয় স্থানগুলি নিয়েই আজ কানলা ভ্রমণের দ্বিতীয় পর্বটা সাজানো। আর এই ভ্রমণ পর্বেও আমার সফর সঙ্গী অবশ্যই আপনারা। আপনারা কিভাবে কানলা এসে পৌঁছাবেন সে বিষয়ে আমি সবিস্তার কানলা ভ্রমণের প্রথম পর্বে আলোচনা করেছিলাম। প্রয়োজনে প্রথম পর্বটা আপনারা দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে, কানলা ভ্রমণের প্রথম পর্বে 108 শিব মন্দিরের বাইরের মন্দিরগুলি দর্শন করিয়ে আমি কানলা ভ্রমণের প্রথম পর্ব সমাপ্ত করেছিলাম। তাই আজ কানলা ভ্রমণের দ্বিতীয় পর্বের শুরুটাও হবে এই 108 শিব মন্দিরকে দিয়েই, আর অবশ্যই তা ভিতরের মন্দিরগুলিকে দর্শন করানোর মাধ্যমে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আমি এখন ভিতরের মন্দিরগুলি আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের শিবলিঙ্গগুলি সবই সাদা। আর এখানে যে 34টি মন্দির আছে তার প্রত্যেকটিতে আপনি সাদা শিবলিঙ্গই দর্শন করতে পারবেন। 108 শিব মন্দিরের মন্দিরভিত্তির পরিধি সম্পর্কে যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যেন দেখে মনে হবে এই মন্দিরগুলির নির্মাণশৈলী যেন ঠিক এইভাবেই করা হয়েছে যে আমাদের বাইরের ভিত্তে যতই সাদা কালোর ভাব বিরাজ করুক না কেন, আমাদের প্রত্যেকের অন্তর্গর্ভে যেন সদা সাদা শিবই যেন বিরাজ করছে। আর এই দেখুন, এই 34টি মন্দিরের ঠিক মাঝে চারিদিকে বেষ্টনী দিয়ে ঘেরা এই স্থানে একটি বড় কুয়ো রয়েছে, যেটার উপরের অংশ বর্তমানে জাল দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে। খুব সম্ভবত আগেকার দিনে পানীয় জলের চাহিদা মেটানোর জন্যই এই কুয়োটির নির্মাণ করা হয়েছিল। একশো আট শিব মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে 108 শিব মন্দিরের বাইরে দুপাশে দুটি প্রাচীন মন্দির আছে, সে দুটিকে এরপর পারলে আপনারা দর্শন করে নিতে পারেন। যার একটি হলো রত্নেশ্বর আর অপরটি হলো জলেশ্বর। আমি এখন আপনাদের যে মন্দিরটি দর্শন করাচ্ছি সেটি হলো রত্নেশ্বর। চলুন এবার একটু উপরে উঠে মন্দিরটাকে ভালোভাবে দর্শন করে নিই। প্রাচীন মন্দির, তাই দেখতেই পাচ্ছেন মন্দির গাত্রে যে টেরাকোটার কাজগুলি ছিল সেগুলো সবই আজ নষ্ট হয়ে গেছে। আর মন্দির গর্ভে এই হলো রত্নেশ্বর। আর অপর যে মন্দিরটির কথা বললাম সেটি হলো চকবাজার অভিমুখী মেন রাস্তার ঠিক গায়ে। দেখতেই পাচ্ছেন এটি হলো জলেশ্বর শিব মন্দির। রত্নেশ্বর আর জলেশ্বর এই শিব মন্দির দুটো খুব সম্ভবত একই সমকালীন সময়েই নির্মিত হয়েছিল। মন্দিরটির গর্ভগৃহ বন্ধ ছিল, তাই আপনাদের বিগ্রহ দর্শন করাতে পারলাম না। রত্নেশ্বর আর জলেশ্বর শিব মন্দির দর্শন করে এরপর আপনারা চলে আসুন 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রাজবাড়ির মূল মন্দির প্রাঙ্গণে। বর্ধমানের বিভিন্ন রাজাদের সহায়তায়
তিলে তিলে গড়ে উঠেছে কানলায় অবস্থিত রাজবাড়ির এই মূল মন্দির প্রাঙ্গণটি। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি রাজবাড়ির মন্দির প্রাঙ্গণের মূল গেটের গোড়ায়, সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে রাজবাড়ির এই মূল মন্দির প্রাঙ্গণটিকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা এই রাজবাড়ির মূল মন্দির প্রাঙ্গণটি বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের এক বড় নজিরের দৃষ্টান্ত। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর মন্দির প্রাঙ্গণের মন্দিরগুলো সব একে একে ঘুরে ঘুরে দর্শন করে নেওয়া যাক। সামনের দিকে এগোতেই প্রথমেই যে মন্দিরটি আমার বাঁ পাশে দেখতে পাবেন সেটি হলো প্রতাপেশ্বর মন্দির। দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডে মন্দিরটির বিবরণ সম্পর্কিত কিছু তথ্য লিপিবদ্ধ করা রয়েছে। আর এই হলো প্রতাপেশ্বর মন্দির। চলুন এবার মন্দিরটাকে একটু কাছ থেকে দর্শন করে নিই। 1849 সালে রাজা প্রতাপচাঁদের স্ত্রী ব্যারীকুমারী দেবী এই মন্দিরটির নির্মাণ করেছিলেন। পোড়ামাটির উপর অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ এই মন্দিরটির মূল আকর্ষণ। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন নিখুঁত শিল্পের অনন্য নজির এই মন্দিরটির দেওয়ালগাত্র। আর এই দেখুন মন্দির গর্ভে বাবা প্রতাপেশ্বর যথারীতি ওনার স্বমহিমাতেই বিরাজ করছেন। এবার চলুন সামনের দিকেই বরং এগিয়ে যাওয়া যাক। প্রতাপেশ্বর মন্দির দর্শন করে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই আমার বাঁ পাশে যে ছাদ খোলা মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রাজমঞ্চ। সেই সময় এই স্থানে মহা ধুমধামের সহিত রাস উৎসব পালিত হতো। চলুন একটু সামনে থেকে বরং দেখে নেওয়া যাক। রাজমঞ্চটির সামনের অংশ 24টি স্তম্ভযুক্ত আর ভিতরের অংশ 8টি স্তম্ভযুক্ত। রাজমঞ্চ দর্শনের পর এরপর আমি রাজমঞ্চের সামনে দিয়ে যে রাস্তাটি কৃষ্ণচন্দ্র মন্দিরের দিকে যাচ্ছে সেই দিকটা দর্শনের জন্য চলে এসেছিলাম। আর এই রাস্তাটি ধরে এগিয়ে গেলেই প্রথমেই আপনি সারিবদ্ধভাবে 5টি শিব মন্দির দর্শন করতে পারবেন। এগুলিকে একত্রে পঞ্চরত্ন মন্দির বলেও অভিহিত করা হয়ে থাকে। এখানে বোর্ডে তথ্য লিপিবদ্ধ করা হিসাব অনুযায়ী এই মন্দির 5টি খুব সম্ভবত ঊনবিংশ শতকে নির্মিত হয়েছিল। 8 চালা বিশিষ্ট এই মন্দির 5টি একই নির্মাণ শৈলীতে গঠিত। এরপর আপনারা পঞ্চরত্ন মন্দিরের ঠিক সামনেই এই মন্দিরটিকে দর্শন করে নিতে পারেন। এটি হলো রূপেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা তিলকচাঁদের স্ত্রী রূপকুমারী দেবী 1761 সালে। মন্দিরটির দেয়ালগাত্রে খুব সম্ভবত টেরাকোটার কাজ ছিল, যেগুলি আজ আর
দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হলো রূপেশ্বর শিব। এরপর আপনারা পঞ্চরত্ন মন্দিরের বুক চিরে যে সরু রাস্তাটি রয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আমি যাচ্ছি সেটি ধরে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের বাউন্ডারির মধ্যে প্রবেশ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের বিবরণ সম্পর্কিত কিছু তথ্য লিপিবদ্ধ করা রয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর ভিতরে ঢুকতেই আমার সামনে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কৃষ্ণচন্দ্রজি মন্দিরটিকে। কানলা ভ্রমণ পর্ব একেতে আমি আপনাদের 25 চূড়া বিশিষ্ট গোপালজি মন্দির দর্শন করিয়েছিলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর এই দেখুন, এই মন্দিরটিও 25 চূড়া বিশিষ্ট। বোর্ডে দেওয়া এই মন্দিরটির তথ্য অনুযায়ী এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1751 থেকে 1755 সালের মধ্যে। রাজা তিলকচাঁদ বাহাদুর তাঁর মাতা লক্ষ্মী দেবীর কথা রাখতে এই অপূর্ব সুন্দর মন্দিরটির নির্মাণ করেছিলেন। আর আমার সামনে আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর কৃষ্ণচন্দ্রজি মন্দিরটিকে। মন্দিরটি ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট, চালা ছাদের প্রলম্বিত বারান্দাযুক্ত। এবার চলুন মন্দিরটার উপরে উঠে মন্দিরটাকে একটু ভালোভাবে দর্শন করে নেই। পোড়ামাটির উপর অপূর্ব সুন্দর টেরাকোটার শিল্পের নিদর্শন কানলার যে কোনো প্রাচীন মন্দিরেরই এক ঐতিহ্য। এই মন্দিরটিও যে তার ব্যতিক্রম নয় সেটা নিশ্চয়ই আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। মন্দির গর্ভের দেয়ালগাত্র অপূর্ব সুন্দর শিল্প নৈপুণ্যের অলঙ্করণ দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত। আর এই দেখুন, মন্দির গর্ভের স্তম্ভগুলিতেও নিখুঁত টেরাকোটার কাজ আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবার চলুন মন্দির গর্ভের কৃষ্ণচন্দ্রজিকে একটু কাছ থেকে দর্শন করে নিই। আর এই দেখুন, গর্ভগৃহে কৃষ্ণচন্দ্রজি রাধা সুন্দরীর সহিত অপূর্ব এক সিংহাসনে একই সাথে বিরাজ করছেন। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দুপাশে আরো দুটো ছোট ছোট মন্দির আছে। প্রথমেই আমি আপনাদের যে মন্দিরটা দর্শন করাবো এটি হলো রাম সীতা মন্দির। আর অপর যে মন্দিরটির কথা বললাম আপনাদের সেটি হলো বদ্রীনারায়ণ মন্দির। মন্দির গর্ভে নিশ্চয়ই আপনারা বদ্রীনারায়ণ দেবের বিগ্রহ দেখতেই পাচ্ছেন। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ঠিক পাশেই এখন যে মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি এটি হলো বিজয় বৈদ্যনাথ মন্দির। এখানে মন্দিরটির বিবরণ সম্পর্কিত কিছু তথ্য দেয়া রয়েছে। মন্দিরটাকে এবার কাছ থেকে একটু ভালোভাবে দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন 3টি প্রবেশদ্বার যুক্ত
পোড়ামাটির বিভিন্ন ফলক দ্বারা সজ্জিত এই মন্দিরটির প্রবেশদ্বার। আর গর্ভগৃহে এই হলো বিজয় বৈদ্যনাথ দেবের বিগ্রহ। বিজয় বৈদ্যনাথ মন্দির দর্শন করে এরপর আমি চলে এসেছিলাম এই মন্দির প্রাঙ্গণের সবচেয়ে প্রাচীন মন্দির লালজি মন্দিরটিকে দর্শন করতে। 1739 সালে তৈরি এই মন্দিরটিকে দর্শন করতে আপনাকে প্রথমে 2-3টি প্রবেশদ্বার পার করতে হবে, তবেই আপনি মূল মন্দির চত্বরে এসে পৌঁছতে পারবেন। আর মন্দির চত্বরে ঢুকেই আমার সামনে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর 25 চূড়া বিশিষ্ট লালজি মন্দিরটিকে। কানলায় মোট 3টি 25 চূড়া বিশিষ্ট মন্দির আছে, যার 2টি আমি আপনাদের আগেই দর্শন করিয়েছি, আর এটি হলো তৃতীয়টি। মন্দিরটির সম্মুখভাগ একটি নাটমণ্ডপ যুক্ত। দেখতেই পাচ্ছেন এই হলো সেই নাটমণ্ডপ। আর পুরো নাটমণ্ডপটি 16টি স্তম্ভযুক্ত। নাটমন্দিরের স্তম্ভগুলিতে একটা সময় টেরাকোটা শিল্পের অলঙ্করণ ছিল, বর্তমানে যেগুলি আর দেখতে পাওয়া যাচ্ছে না। চলুন এবার মন্দিরটার উপরে উঠে মন্দিরটাকে একটু কাছ থেকে দর্শন করে নিই। গর্ভগৃহের সামনের স্তম্ভগুলিতে টেরাকোটা শিল্পের অপূর্ব অলঙ্করণ যদিও এখনো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন, লালজি মহারাজ তার রাধা সুন্দরীর সহিত একই সাথে অপূর্ব এক সিংহাসনে সমহিমায় বিরাজ করছেন। লালজি মন্দিরের নাটমণ্ডপের সামনে 2টি ছোট মন্দির আছে, যার একটি হলো এই গিরি গোবর্ধন মন্দির। আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে পূজা করেছিলেন, তাই বিগ্রহহীন এই গোটা মন্দিরটি হলো দেবতা স্বরূপ। আর অপর যে মন্দিরটির কথা বললাম সেই মন্দিরটি হলো এই পঞ্চ রাধাকৃষ্ণের মন্দির। লালজি মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহারাজ তেজচাঁদ বাহাদুরের পুরনো প্রাসাদ। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, যার খানিকটা অংশ বর্তমানে সরকারি দপ্তর, আর বাকি অংশটা প্রায় ভগ্নাবস্থাতেই পড়ে রয়েছে। রাজবাড়ি মন্দির প্রাঙ্গণের মন্দির সকল দর্শনের পর এরপর আপনারা চলে আসুন মহাপ্রভু পাড়ার ইমলিতলা বা তেঁতুলতলায়। এইখানেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার কানলার সপার্ষদ গৌরীদাসের সহিত সম্মিলিত হয়েছিলেন। মহাপ্রভুর বসার স্থানটিকে বর্তমানে একটি ছোট মন্দিরের রূপ দেওয়া হয়েছে। আর এই দেখুন, মহাপ্রভুর বসার স্থানের ঠিক সামনেই ওনার চরণযুগলের ছাপ খুব সুন্দরভাবে রাখা রয়েছে। আর মহাপ্রভুর স্মৃতিধন্য এই স্থানটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য দেখতেই পাচ্ছেন ইমলিতলার বাউন্ডারি গাঁথতে মহাপ্রভু সম্মিলিত বিভিন্ন রকম স্ট্যাচু এবং নানা রকম অঙ্কন প্রণালীর সহায়তা নেওয়া হয়েছে। এই ইমলিতলায় বসেই চৈতন্য মহাপ্রভু যে মানবিকতার বীজ বপন করে গিয়েছিলেন, এই অঙ্কন প্রণালীগুলির মধ্যে সেই সমস্তই যেন খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আর এই হচ্ছে মহাপ্রভুর স্মৃতিধন্য ইমলি বৃক্ষ বা তেঁতুল বৃক্ষ। ইমলিতলার খুব কাছেই রয়েছে মহাপ্রভু বাড়ি বা বৈষ্ণব সাধক গৌরীদাসেরই বাড়ি। চৈতন্য মহাপ্রভু এই বাড়িটিতে দুবার এসেছিলেন। ভিতরে গৌরীদাস দ্বারা নির্মিত একটি সুন্দর মন্দির আছে, কিন্তু দুঃখের বিষয় মন্দিরটাকে আমি আপনাদের কোনোভাবেই দর্শন করাতে পারলাম না, কারণ মহাপ্রভু বাড়ির ভিতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই। মহাপ্রভু বাড়ির খুব কাছেই রয়েছে শ্যামসুন্দর মন্দির বা বাড়ি, যা গৌরীদাসেরই বাড়ি। আর রয়েছে চৈতন্য মহাপ্রভুর অপর আর এক সপার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থান। চলুন প্রথমে নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরীদাসের যুগল মূর্তিটাকে দর্শন করে নেই। আপনারা হয়তো জানেন এই দুজনকে একসাথে গৌরনিতাই বলেও অভিহিত করা হয়ে থাকে। আর এই হলো গৌর আর নিতাই। আর এই দেখুন, এই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থান। এই স্থানেই গৌরীদাসের ভাই সূর্যদাসের দুই কন্যা জাহ্নবী এবং বসুধা মাতার সহিত নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। তাঁর স্মারক হিসাবে এখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে। আর এখানে একটি স্মৃতিফলকও রয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আর এই দেখুন, মন্দির গর্ভে একটি শিল রাখা হয়েছে। এই শিলটি নিত্যানন্দ মহাপ্রভু এবং জাহ্নবী বসুধা মাতার বিবাহের শুভ কাজে ব্যবহৃত হয়েছিল। হ্যালো বন্ধুরা, মহাপ্রভু পাড়ার মন্দির সকল দর্শন করে এরপর আপনারা চলে আসুন কানলার শাসপুর বা দাঁতনকাঠিতলার দিঘির পাড়া এলাকায়। এখানে একটি পুরনো মসজিদের স্মৃতি আপনারা দর্শন করতে পারবেন। বর্তমানে মসজিদটির দেখভালের দায়িত্ব রয়েছে কানলা আঞ্জুমান তাহাফুজি মসজিদে মজলিস শাহ রহমান নামে একটি সোসাইটি। আর আমার সামনে দেখতেই পাচ্ছেন মসজিদটি শুধুমাত্র ধ্বংসাবশেষই বর্তমানে রয়ে গেছে। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। 1490 সালে তৈরি মসজিদটির একমাত্র প্রবেশ মিনারটি বর্তমানেও খুব সুন্দরভাবে রয়ে গেছে। এই স্থানে যে কোনো মুসলিম অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হয় শুধুমাত্র নামাজ পড়ার জন্য, যেটা সত্যি খুবই দর্শনীয়। আর আমার সামনে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বর্তমানে মসজিদটি কী অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে এটির ভিতরে মাদ্রাসার ক্লাস করানো হয়। কিছু বিধিনিষেধ থাকার কারণে আমি আপনাদের ভিতরের অংশ দর্শন করাতে পারলাম না। হাফসি সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ এবং দ্বিতীয় নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে মজলিস শাহ রহমান নামের এক মহান পীর সাধক এই মসজিদটির নির্মাণ করেছিলেন। অষ্টভুজাকার এই মসজিদটি আগে 6টি গম্বুজ বিশিষ্ট ছিল। আর এটি দৈর্ঘ্যে 45 ফুট
এবং পোস্তে 25 ফুট ছিল। যদিও সেসবের কোনো কিছুর নিদর্শনই বর্তমানে আপনারা এখানে এলে দেখতে পাবেন না। মসজিদটি অসংখ্য ছোট বড় পাথর এবং বিভিন্ন নকশাকৃত ইটের দ্বারা নির্মিত হয়েছিল, যার পুরোটাই আজ ইতিহাস। সংস্কারের অভাবে বর্তমানে মসজিদটির কী অবস্থা তা নিশ্চয়ই আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। মজলিস শাহ মজলিস দর্শনের পর এই একই রাস্তায় কপা এগিয়ে গেলেই আপনারা মদন গোপালের নবনির্মিত এই মন্দিরটিকে দর্শন করতে পারবেন। সুবল বাবাজি মহারাজ এই স্থানটিতে মদন গোপালের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে 2 বছর হলো এই নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। আর ভিতরে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের অপূর্ব যুগল মূর্তিকে। এই একই রাস্তায় এরপর আপনারা এক প্রাচীন দেবী দর্শন সেরে নিতে পারেন। এই মন্দিরটিতে বহুদিন ধরে মা শীতলা ওনার স্বমহিমাতে গর্ভ গিয়ে বিরাজ করছেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, কানলা ভবনের প্রায় অন্তিম লগ্নে এরপর আপনারা চলে আসুন জাপটে অবস্থিত ভবা পাগলার আশ্রমে। ভিতরে ঢুকতেই প্রথমেই আপনাদের ভবার এই গীতিমঞ্চ বা দুর্গামঞ্চের দেখা মিলবে। এবার চলুন ভেতর পানে বরং যাওয়া যাক। ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ভবার ভবানী মন্দির। কদিন আগে এই স্থানে বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, তাই মন্দিরের সম্মুখভাগে বাঁশের তৈরি প্যান্ডেলের কাঠামো লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার এই স্থানে বাৎসরিক উৎসব পালিত হয়ে থাকে। সেই সময় এই স্থানে বহু মানুষের সমাগম হয়। মন্দিরের সম্মুখের দেওয়ালগাত্রে কালীসাধক ভবার অজস্র বাণী এবং পাগলী মায়ের অজস্র বাণী দ্বারা লিপিবদ্ধ করা রয়েছে। তবে আপনারা হয়তো ভাবছেন এই পাগলী মাটা আবার কে? আসলে পাগলী মাটা আর কেউই নয়, উনি হচ্ছেন ভবা পাগলার সহধর্মিণী। এবার চলুন মন্দিরের ভেতর পানে বরং ঢোকা যাক। ভিতরে ঢুকতেই দেখতেই পাচ্ছেন মন্দির গর্ভের দেয়ালগাত্র ভবার বিভিন্ন ছবি, বিভিন্ন দেববিগ্রহ মহাপুরুষদের ছবি, ভবার হাতে অঙ্কিত বিভিন্ন ছবি, ভবার হস্তশিল্পের বিভিন্ন নিদর্শন এবং ভবার ব্যবহৃত বিভিন্ন জিনিস সামগ্রী দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত মন্দিরের এই গর্ভগৃহ। আর এই দেখুন, এই হচ্ছে ভবা পাগলা, যিনি নিজের জীবনদশায় সকল ধর্ম নির্বিশেষে শুধু মানুষকে ভালোবাসার কথাই শুনিয়ে গেছেন। আর এখানে একটি ছোট্ট ঘরের মধ্যে রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে। অজস্র গানের রচয়িতা কালীসাধক ভবা পাগলা জন্মসূত্রে বাংলাদেশি হলেও ওনার কর্ম এবং ধর্মময় জীবনটা পুরোটাই কেটেছে এই অম্বিকা কানলায়। আর এই দেখুন,
এই হলো ভবার ভবানী মা। পাশে ভবার একটি স্ট্যাচুও দেখতে পাওয়া যাচ্ছে। অজস্র গানের রচয়িতা ভবা যে শুধু গানই গেয়েছেন তা নয়, ওনার হস্তশিল্পের বিভিন্ন নিদর্শন আপনারা এখানে এলে নিজের চোখেই দেখতে পাবেন। ভবাকে লেখা বিভিন্ন মানুষের পত্র সামগ্রীর সম্ভার। ভবার ব্যবহৃত বিভিন্ন জিনিস সামগ্রী এখানে খুব যত্ন সহকারে রাখা রয়েছে। ভবার ভবানী মন্দিরের সামনেই রয়েছে ভবার সমাধি মন্দির। 1983 সালে ভবা পরলোক গমন করেন। এই হচ্ছে তার সমাধি। তাঁরই স্মৃতিরক্ষার্থে এই সমাধি মন্দিরটির নির্মাণ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, ভবা পাগলার মন্দির দর্শনের পর এরপর আপনারা কানলা খেয়াঘাট দর্শনের জন্য চলে আসতে পারেন। কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই ঘাটটি দিয়ে প্রতিদিন বহু মানুষ এবং বিভিন্ন সামগ্রী পারাপার হয়ে থাকে। নদীর এপারে কালনা আর ওপারে নৃসিংহপুর ঘাট। দুটি শহরের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই খেয়াঘাটটি। আর হ্যাঁ বন্ধুরা, খেয়া পারাপারের অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আপনাদের একটা কথা জানিয়ে দিই যে খেয়াঘাট দর্শনের পর আপনারা এই খেয়াঘাট থেকেই, খেয়াঘাট সংলগ্ন অটো স্ট্যান্ড থেকে কানলা স্টেশন যাওয়ার জন্য ডাইরেক্ট অটো পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, একটা কথা বলতে তো আপনাদের ভুলেই যাচ্ছিলাম। খেয়াঘাট দর্শনের সাথে সাথেই কানলা ভ্রমণ পর্বও আজ এইখানেই সমাপ্ত হলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, তারা নতুন কোনো ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে আবার আপনাদের সাথে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।